দক্ষিণ কলকাতায় মানে আমাদের এই শহরের বুকে একটা দারুণ শান্ত জায়গা আছে, তাই না? রবীন্দ্র সরোবর। একদম। সবুজ গাছপালা, পাখির ডাক, লেকের জল, খুব পরিচিত একটা ছবি। হুম। কিন্তু এই যে শান্ত পরিবেশ, এর গভীরে যে একটা লম্বা, বেশ অবাক করার মতো ইতিহাস আছে, সেটাই আজ আমরা একটু দেখব। আমাদের কাছে যা যা তথ্য আছে সেগুলো ঘেঁটে। ঠিক তাই। আজকের আলোচনাটা মূলত এটাই, যে কিভাবে একটা প্রায় বাতিল মশাভর্তি জলা আজকের এরকম একটা জীবন্ত সামাজিক আর সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হলো। হ্যাঁ, শুধু তো জায়গার বদল নয়। না, শুধু জায়গার ভুল বদল নয়, এর মধ্যে দিয়ে আসলে কলকাতা শহরটা কিভাবে বেড়ে উঠেছে, তার পরিকল্পনা, মানুষের জীবনযাত্রা, এই সব কিছুরই একটা ছবি পাওয়া যায়। হুম। সেই কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের পুরনো কাগজপত্র থেকে শুরু করে আজকের দিনের নানা পর্যবেক্ষণ, সব মিলেই গল্পটা বলার চেষ্টা করব আমরা। দারুণ। তাহলে একদম গোড়া থেকে শুরু করি। আজ যেখানে এত সুন্দর লেক, একসময় জায়গাটা ঠিক কেমন ছিল? সে এক অন্য জগৎ ছিল। বালিগঞ্জ আর টালিগঞ্জের মাঝে বিশাল একটা জলাভূমি। লোকে বলতো ঢাকুরিয়ার জলা, ঢাকুরিয়া মার্শেস। ঢাকুরিয়ার জলা। হ্যাঁ, ম্যালেরিয়া, পোকামাকড়, যাওয়া আসার অসুবিধে, সব মিলিয়ে শহর থেকে যেন একটু আলাদাই ছিল জায়গাটা। লোকে বিশেষ দরকার ছাড়া ওদিকে যেত না। আচ্ছা। সেখান থেকে এই আজকের রূপ, এই ভাবনাটা কবে এলো? ধরুন ১৯২০ সাল নাগাদ। তখন কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটি শহরের উন্নয়নের দায়িত্বে। সিআইটি, হ্যাঁ। তো তারা বুঝলেন যে শহরটা খুব দ্রুত বাড়ছে, মানুষের একটু খোলা হাওয়া দরকার, একটু প্রকৃতির কাছাকাছি আসা দরকার। একটা নিঃশ্বাস ফেলার জায়গা। একদম। সেই ভাবনা থেকেই ওই বিশাল জলাভূমিটাকে একটা সুন্দর লেক আর পার্ক বানানোর প্ল্যানটা নেওয়া হলো, যাকে বলে শহরের ফুসফুস তৈরি করা আর কি। পরিকল্পনা তো দারুণ, কিন্তু কাজটা একটা অত বড় জলাকে এভাবে পাল্টে ফেলা সহজ ছিল কি? না, মোটেই সহজ ছিল না। অনেকগুলো বড় চ্যালেঞ্জ ছিল। প্রথমত, অত বড় জায়গার জল বার করা, জল নিকাশি, ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে সেটা খুবই কঠিন ছিল। বুঝতেই পারছি। দ্বিতীয়ত, মশা আর অন্য রোগ জীবাণুর বাহকগুলোকে তাড়ানো। আর তৃতীয়, যেটা খুব সেন্সিটিভ বিষয় ছিল, সেটা হলো ওখানে যারা থাকতেন আগে থেকে, সেই স্থানীয় মানুষজন, তাদের পুনর্বাসন। ও হ্যাঁ, এটাও তো একটা বড় ব্যাপার। অবশ্যই। এই সব বাধা পেরিয়েই কিন্তু কাজটা এগিয়েছিল। বাহ। তারপর কিভাবে আজকের চেহারাটা পেল? ১৯৩০-এর দশকে আসল কাজটা শুরু হলো। মাটি কেটে লেক তৈরি হলো, যার জলের অংশটাই প্রায় ৭৩ একর। ৭৩ একর, বিশাল। হ্যাঁ, আর তার চারপাশে হাঁটার পথ, বাগান, আর যেটা খুব জরুরি, প্রায় ১১,০০০-এরও বেশি গাছ লাগানো হলো। ১১,০০০? হ্যাঁ, প্রায় ১৯ একর জায়গা জুড়ে। জল আর সবুজ মিলিয়ে মোট ১৯২ একর এলাকা। বিশাল একটা পরিবর্তন। ধীরে ধীরে পুরনো ওই জলাভূমির পরিচয়টা মুছে গেল। আর এই যে নাম রবীন্দ্র সরোবর, এটা কবে হলো? এটা আরেকটু পরে, ১৯৫৮ সালে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষের ঠিক আগে। তাকে শ্রদ্ধা জানাতেই এই নামটা দেওয়া হয়। আচ্ছা। এই নাম বদলের কিন্তু একটা গভীর মানে আছে। এটা শুধু তো একটা নাম নয়, জায়গাটার যে একটা সাংস্কৃতিক গুরুত্ব আছে, সেটাও যেন প্রতিষ্ঠা পেল। ঠিক। এরপর তো একে একে রোয়িং ক্লাব হলো, জাপানি বৌদ্ধ মন্দির, অডিটোরিয়াম, এমনকি একটা স্টেডিয়ামও তৈরি হলো। সব মিলিয়ে কলকাতার একটা দারুণ দরকারি সামাজিক আর খেলাধুলার জায়গা হয়ে উঠল। একদম। আর এখনকার কথা তো আমরা সবাই জানি, ভোর থেকে সন্ধে লোকে লোকারণ্য। কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, কেউ যোগা করছে, পাখি দেখছে, রোয়িং শিখছে, প্রেমিক-প্রেমিকারা আসছে, নানা রকম মানুষের আনাগোনা। ঠিক। তবে এই যে এত প্রাণবন্ত ছবি, এর পাশে কিন্তু কিছু অন্যরকম তথ্যও উঠে আসে। কিছু রিপোর্টে দেখা যায় যে হাওড়া ব্রিজের পর কলকাতাতে এই রবীন্দ্র সরোবরেই আত্মহত্যার ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে। দেখুন, মানুষের ইচ্ছে আর পরিশ্রমে প্রকৃতিকে কিভাবে নতুন রূপ দেওয়া যায়, শহরের ভেতরেই একটা শ্বাস নেওয়ার জায়গা তৈরি করা যায়। রবীন্দ্র সরোবর তো তার দারুণ উদাহরণ। অবশ্যই। তাই হয়তো পরের বার যখন কেউ রবীন্দ্র সরোবরের পাশ দিয়ে হেঁটে যাবেন বা ওখানে একটু বসবেন, তখন হয়তো শুধু আজকের সৌন্দর্যটা দেখবেন না, হয়তো এর পেছনের ওই লম্বা সফরটা, ওই জলাভূমি থেকে আজকে রূপে আসার গল্পটা, তার সাথে জড়িয়ে থাকা ভালো মন্দ, আলো অন্ধকার, সবটাই মনের মধ্যে ভেসে উঠবে।
হ্যাঁ, একটা পরিত্যক্ত জলাভূমি কিভাবে একটা শহরের আত্মার অংশ হয়ে উঠল, এই ভাবনাটা আমাদের খুব চেনা একটা জায়গাকেই হয়তো নতুন করে চিনতে সাহায্য করবে।